ঢাকায় ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী নির্ধারণে হিমশিম আওয়ামী লীগের। দলীয় সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রচার প্রচারণায় সমান সুযোগ নিশ্চিতের দাবি বিএনপি সমর্থিতদের। এক জায়গায় 10 মিনিট থাকলেই দেখা গেছে পুলিশ চলে আসছে, কিন্তু সরকারি দলের ক্যান্ডিডেট যারা তারা দেখা গেছে যে বহু আগে থেকেই তারা যোগাযোগটা রক্ষা করছে। ম্যাক্সিমাম নেতারাই রাজনৈতিক মামলায় হয়রানি, সেই তো আমরা প্রচারের কাজটা শুরু করতে পারিনি। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, নিশ্চিত করলেন তার আইনজীবী। বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 16। রাজধানীতে বাস চাপায় ফ্লাইওভার নির্মাণ শ্রমিক 2 ভাই নিহত। গাইবান্ধায় পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করার পর এলাকা ছাড়া পরিবার। পুলিশের অস্বীকার, দোষীদের শাস্তি দাবি এলাকাবাসীর। কক্সবাজার ঢাকা রুটে চাঙ্গা হয়ে উঠেছে এয়ারলাইন্সের ব্যবসা। বেড়েছে যাত্রী চাপ, টিকিটের দাম বেশি আদায়ের অভিযোগ। এবং নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি। তবে রাজনৈতিক অস্থিরতায় প্রত্যাশিত বিক্রি নিয়ে শঙ্কা। দলীয় সভাপতির নির্দেশনার পরও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো ওয়ার্ডেই সমর্থনের ক্ষেত্রে একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি আওয়ামী লীগ। সমর্থিত হিসেবে একক প্রার্থী নির্ধারণে দলের কেন্দ্রীয় নেতাদের দিয়ে কমিটি করে দেয়া হলেও সমর্থন চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে দলের কেন্দ্রীয় নেতারা আশা করছেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিলের আগেই একক প্রার্থী সমর্থন দেয়া নিশ্চিত হবে। একই সঙ্গে তারা দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ 13 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভক্ত ঢাকার প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় নির্বাচন না হলেও এতে অধিকাংশ প্রার্থী কোনো না কোনো দলের সমর্থক অথবা কোনো না কোনো দলের সমর্থিত। বিএনপি এ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতা করবে যারা, তাদের যাতে অস্তিত্ব না থাকে সেইভাবে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোনো ওয়ার্ডেই যেন আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী না থাকে তা নিশ্চিত করতে গণভবনে ডেকে নেতাদের সুস্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্দেশনার আলোকে ঢাকার সংসদীয় আসনগুলো নিয়ে কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে গঠিত হয়েছে 15টি কমিটি। স্থানীয় সংসদ, নগর আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত এইসব কমিটি ঠিক করছেন ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়টি। তবে প্রতিটি ওয়ার্ডে 5 থেকে 6 জন করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দেয় প্রার্থী সমর্থন নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। আমরা চেষ্টা করতেছি যাতে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বী করতে পারে। একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে ওই রিপোর্টটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। এখনো তো একক প্রার্থীর নির্বাচন প্রতিটি সংসদীয় আসনে সম্ভব হয়নি। কোনো কোনো এলাকা আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি 9 তারিখের আগে আমরা কমপ্লিট করতে পারবো। একই সাথে তারা বলছেন যারা দলের সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে পরামর্শ দিব বা নির্দেশনা দিব সেটা দলের নেতাকর্মী যারা ইতিমধ্যে নমিনেশন পেপার সাবমিট করেছে তারা মেনে নেবেন। যদি কেউ প্রত্যাহার না করে সেক্ষেত্রে আমরা তখন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আশা করি মানবে। তারপর তো 2-1 জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে ব্যতিক্রম হলে কোনো একটা এফেক্ট হবে না। ওয়ার্ডে যদি যার যোগ্যতা থাকে ওয়ার্ডে দিয়ে দেবো, থানার লেভেলের যোগ্যতা থাকলে থানার, সিটিতে যোগ্যতা থাকলে সিটিতে দিয়ে দেবো। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতারা বলছেন প্রার্থী সমর্থনের ক্ষেত্রে এলাকার জনসমর্থন ও দলের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতাদের এখানে স্যাক্রিফাইস করার মতো। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। একটা সংগঠন যারা। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আতঙ্কে রয়েছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা।
বিএনপির টানা আন্দোলনের কারণে বিভিন্ন সময় বিভিন্ন মামলা ও পুলিশি হয়রানির শিকার হয়ে ইতোমধ্যে আত্মগোপন ও যোগাযোগ বিচ্ছিন্ন আছেন বিএনপির কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের আন্তরিকতা প্রয়োজন বলে জানান তারা। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন রাস্তার পাশে দেয়ালে, চায়ের দোকান, অলিগলি ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। কেউ চাইছেন দোয়া, কেউ বা চাইছেন ভোট। সন্ত্রাস, মাদক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও নাগরিক সেবা সহ নানা প্রতিশ্রুতিও রয়েছে। আর এসবই চলছে ওয়ার্ডবাসী বা এলাকাবাসীর নামে। সংবাদপত্রে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী উভয় সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে 118 জনের নামে মামলা রয়েছে প্রায় 950টি। অভিযোগের মধ্যে রয়েছে নাশকতা, ককটেল নিক্ষেপ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সরকারি কর্মকাণ্ডে বাধা। আর অভিযুক্তদের বেশিরভাগই বিএনপির সমর্থক। তাই ভিন্ন চিত্র বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে। ফৌজদারি মামলা হওয়ায় পুলিশও এক্ষেত্রে বেশ তৎপর। যার জামিন হয়নি, অর্থাৎ যিনি পলাতক রয়েছেন, তাকে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীসহ নানা নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ, প্রচার প্রচারণার সমান সুযোগ সহ কয়েকটি দাবি জানিয়ে আসছেন বিএনপি জোটের নেতারা। লেভেল প্লেইং ফিল্ডের দরকার। তার অন্যতম হলো আমরা যাতে অবাধে এবং সুষ্ঠুভাবে রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতে পারি। কিন্তু যাচাই বাছাই শেষেও আতঙ্ক তাড়া করছে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের। গ্রেপ্তার আতঙ্কের কারণে নির্বাচনী কর্মকাণ্ডতে অংশ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। এক জায়গায় 10 মিনিট থাকলেই দেখা গেছে পুলিশ চলে আসছে, কিন্তু সরকারি দলের ক্যান্ডিডেট যারা, তারা দেখা গেছে যে বহু আগে থেকেই তারা যোগাযোগটা রক্ষা করছে। ম্যাক্সিমাম নেতারাই রাজনৈতিক মামলায় হয়রানি এই মাধ্যমে বিভিন্ন জায়গায় সরে আসছে। সেই তো আমরা প্রচারের কাজটা শুরু করতে পারিনি। লোকাল নির্বাচনটা প্রতিটি বাসায় যে আমাদের বলতে হয় যে নির্বাচনের জন্য এই নির্বাচনে যদি প্রশাসন থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে অবশ্যই মুশকিল। স্থানীয় এই নির্বাচনে অংশগ্রহণকারীদের দলমত নির্বিশেষে সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বানও জানান তারা। পদপ্রার্থী সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আপিল শুনানি চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী ইসলাম। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মৌসুমী। আসাদ, আমি আগেও যেমনটি বলছিলাম যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং যারা আপিল করেছেন তাদের আপিলের শুনানি কিন্তু আজকে চলছে প্রথম দিনের মতো, এবং আজকে সারাদিনই চলবে। এবং আমি সর্বশেষ তথ্য যেটি আপনাকে জানাতে পারি যে মোট 22 জন প্রার্থীর আজকে আপিলের শুনানি হবে। এদের মধ্যে কিন্তু 13 জন প্রার্থীর আপিলের শুনানি এরই মধ্যে শেষ হয়ে গেছে। এর মধ্যে একজন মেয়র প্রার্থী, একজন কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন, বিভাগীয় কমিশনের কার্যালয়। এর মধ্যে যে মেয়র প্রার্থী আছেন তিনি রেজাউল করিম চৌধুরী, তার আসলে যে সমর্থনকারী ছিলেন তার ভোটার আইডি কার্ডের যে নম্বর সেটি মানে নম্বরটি শনাক্ত করা যাচ্ছিল না, তো অবশেষে সেটি শনাক্ত করা গেছে এবং এরই ভিত্তিতে কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এছাড়া কিন্তু আজকে বিকেলে বিএনপির 2 জন নেতা যারা উত্তর এবং দক্ষিণ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেদিন যাচাই বাছাই চলছিল। তো তাদের বিষয়েও কিন্তু তারাও আপিল করেছিলেন, তো তাদের শুনানি কিন্তু বিকেলে চলবে। আব্দুল আওয়াল মিন্টু, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু তার যে সমর্থনকারী তিনি ওই সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের না হওয়ার তার প্রার্থিতা কিন্তু অবৈধ করে দিয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তো এটি শুনানি আজকে আছে। এছাড়া দক্ষিণের নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল, কারণ তিনি বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তো তিনিও আপিল করেছেন। তার আপিলের শুনানিও কিন্তু আজকে রয়েছে। এছাড়া কিন্তু আজকে শুনানির পাশাপাশি কিন্তু আজকে আপিলও করছেন। আসাদ, আপনাকে একটু জানিয়ে রাখি যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে তারা কিন্তু 3 দিনের মধ্যে আপিল করতে পারবেন। তো সেই 3 দিনের মধ্যে আপিলই কিন্তু তারা করছেন। তো সেই হিসেবে আগামীকাল পর্যন্ত আপিল করতে পারবেন এবং আপিলের শুনানি শেষ হবে কিন্তু 8 তারিখ শেষ তারিখ। তো এখনো কিন্তু আপিলের শুনানি চলছে। তো আসাদ, এই ছিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সবশেষ খবর।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের প্রতিবেদক মৌসুমী ইসলাম। দেখছেন দুপুরের সময়। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। দুদকের দায়ের করা দুর্নীতির এই দুই মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়া সহ 3 আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় 25 ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 4 মার্চ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার সহ আসামি পক্ষের 7টি আবেদনের শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখে 5 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার আইনজীবীরা। বেলা 11টা 10 শিশির মনির, এহসান ও সিদ্দিক সহ 5 জন আইনজীবী কারাগারে প্রবেশ করেন। তারা সেখানে প্রায় 35 মিনিট কামরুজ্জামানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে আইনজীবীরা বলেন, আগামীকালের রিভিউ শুনানির পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামীকাল হওয়ার কথা রয়েছে। দুপুরের সময় আরো থাকছে। মেয়াদ শেষের আগেই সাহারার সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে বিসিবি। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে থাকবে না নামটি। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা দাঁড়ালো 16। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়। এরপর 5 জনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাথিবুল বাহার 2 নামে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় 70 থেকে 80 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তিন দিন ধরে না খোঁজ, এখন আজকে আর সকালবেলা তারে পাওয়া গেছে। আজকে সকালে বলছে আসেন আপনারা, আমরা তৎপরতা চালাবো। এখানে আমি সবাই লাশ দেখছি, এখানে নাই, আমার ভাই নেই। আমরা যে মূল দুর্ঘটনাস্থল তার থেকে হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার দূরবর্তী বিভিন্ন এদিকে ওদিকে সব দিকেই আমরা তো একটা আমরা খুঁজে চলছি। এরই ফাঁকে পর্যায়ক্রমে এই 5টা লাশ পাওয়া যায়। 3টার পরিচয় পাওয়া গেছে। এই 3টা দাবি আরো শুরু থেকেই ছিল। রাজধানীর মগবাজার এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ করার সময় বাস চাপায় সহোদর 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 1 শ্রমিক। সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেট মোড়ে নির্মাণাধীন উড়াল সেতুর পাশে শ্রমিকরা বসেছিলেন। এ সময় হঠাৎই বনশ্রী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের উপর উঠে গেলে 3 জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আসাদুল ইসলাম ও মাজিদুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামে। এ ঘটনায় বাস চালক সহ বাসটিকে আটক করেছে পুলিশ। গাড়িটা পিছন থেকে আসে ওদেরকে 3 জনের উপরে গায়েব তুলে দিচ্ছে। দেওয়ার পরে 3 জন মনে করেন রং সাইডে তুলে দেওয়ার পরে ওরা 3 জনই মনে করেন যে একজনের ভুঁড়ি বেড়ায় গেছে গা, আরেকজনের মাথায় আঘাত পাচ্ছে, আর একজন মাথায় পাথর ঢুকে গেছে। পিলারের নিচে ছামা আছে, ছায়ার নিচে বসেছিল। এবার গাড়িটা জাস্ট ওই রং সাইডে আইসে মনে করেন যে গাড়িটা দুটো দিচ্ছে। লেবাররা এখানে রেস্ট করতেছিল, আজকে ওরা কাজ করতেছিল না, রাস্তাঘাটও ফাঁকা ছিল যেহেতু হলিডে, গভর্নমেন্ট হলিডে। তো হঠাৎ ব্রেক ফেল করে ওইদের উপরে চলে গেল। তো আমি নিউজ পেয়ে সাথে সাথে আসলাম, আইসা বাস ড্রাইভার 2 জনকে আটক করলাম, থানায় নিয়ে গেলাম আর ওদেরকে মেডিকেলের জন্য পাঠালাম। চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিল্প পুলিশের এক এসআই নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে সীতাকুণ্ডের তালতলায় বিএম গেটে এসআই জানে আলম সহ আরও 2 পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে এসআই জানে আলম ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন অন্য 2 জন। আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে রাস্তার বাম পাশে দাঁড়িয়েছিল,
একটি ট্রাক যার নাম্বার থানা সংরক্ষিত আছে সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তার গায়ের উপর উঠে তাকে প্রথমে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে এবং অন্য এপিবিএনের 2 জন সদস্য আহত হয়। তারা এখনো আছে, তবে তাকে জানে আলমকে মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শ্লীলতাহানির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। মামলা দায়েরের পর নিরাপত্তার অভাবে অভিযোগকারী পরিবারটি এখন এলাকা ছাড়া। অবশ্য পুলিশের দাবি অভিযোগ মিথ্যা। তবে এলাকাবাসী জানায় 27 মার্চ রাতে পুলিশ সদস্যরা ওই বাড়িতে বসবাসকারী নারীদের উপর নির্যাতন চালায়। আর তদন্ত করে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। উবাইদুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গত 31 মার্চ মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ বাদী হয়ে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গোবিন্দগঞ্জ থানার 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, একটি মামলা তদন্তের নামে গত 27 মার্চ রাত 8টার দিকে গেট ও তালা ভেঙে বাড়িতে ঢুকে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরা বসবাসকারী মনোয়ারা, হালিমা ও ফাহিমার উপর নির্যাতন চালায়। এসআই ফজলু দারগা উনি হুকুম দিল, তখন কনস্টেবল পুলিশ ওনা আমাদেরকে বিভিন্নভাবে কামড়া কামড়ি হাতারি দিয়ে পিস্তল মুখের মধ্যে দিয়ে মারপিট করা শুরু করে দিল। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে গিয়ে সেদিনের রাতের ঘটনা জানা গেল প্রতিবেশীদের মুখে। নির্যাতনের শিকার নারীদের চিৎকারে আগাতে গেলেও তাদের বাধা দেয় পুলিশ। ফজলু দারোগা গেট বেকা করে দিয়ে তালা ভেঙে তার বাড়ির ভিতর ঢুকে ওই মারামারি শুরু করে দিছে। এরা এখন চিল্লি খালি করছে যে বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। এইখানটা খালি ছেঁচড়াবাই করতেছে, পুলিশ নিজে ধরছে, এইভাবে এই জায়গা ধরছে, এগুলো সিরিয়াস ছেড়ে একবার শেষ করে ফেলে দিছে। এক মহিলা এইখানি পর্যন্ত খালি কামড়াছে। যারা নির্যাতন করলো, আইনের লোক হয় বেআইনি করলো, তারা নিরাপত্তা ভাবে চাকরি করতেছে আর ঘুরে বেড়াচ্ছে। আমরা এই অন্যায়ের বিচার চাই। স্থানীয়রা জানান, মামলা করে উল্টো বিপাকে পড়েছে পরিবারটি। পুলিশের ভয়ে তারা নিজেরাই এখন বাড়ি ছাড়া। তবে এমন ঘটনার কথা অস্বীকার করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওখানে পুলিশ গিয়ে কারো প্রতি কোনো খারাপ আচরণ বা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি এবং ওরা পরবর্তীতে যে গিয়া একটা মামলা করছে, এটা একটা মিথ্যা এবং বানোয়াট মামলা। এই অবস্থায় বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিষয়টা তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি এটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সত্য হলে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মামলাটি তদন্ত করে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে দায়িত্ব দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আবারও সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। যানজট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আলকরণ, পূর্ব মাদারবাড়ি ও এনায়েতু বাজার ওয়ার্ডের কয়েক লাখ বাসিন্দা। এলাকার জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে কিছু কিছু উদ্যোগের কথা জানালেও স্থায়ী কোনো সমাধান দিতে পারছেন না। নুরজামাল আতিকের ক্যামেরায় নগরীর 22, 30 ও 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি ও দাবির কথা জানাচ্ছেন ফেরদৌস লিপি। নিউ মার্কেট রেল স্টেশন, জিপিও, কোতোয়ালি থানা সহ চট্টগ্রামের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা এ অঞ্চলে হওয়ায় নগরীর ব্যস্ততম এলাকার একটি আলকরণ ওয়ার্ড। ফলে এখানে যান চলাচল যেমন বেশি তেমনি লোক সমাগমও বেশি। কিন্তু সে তুলনায় রাস্তা সম্প্রসারণ না হওয়া কিংবা ফুটপাত দখল করে থাকা হকারদের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। এই ক্ষেত্রে জনপ্রতিনিধি জানালেন উদ্যোগ নেওয়ার কথা। আশেপাশে সবগুলো জায়গাতেই আপনার ফলের দোকানে যে দোকান দিতে জায়গা হলে পথচারী এখানে হাঁটাচলা করতে পারে না। এখানে সারাদিন ময়লা থাকে, এমনকি 10 দিন 15 দিন পরে ময়লা পরিষ্কার হয় না ঠিক মতো। নালা জাম, বৃষ্টি হলে নালার পানি উপর দিয়ে যায়, মাঝে চলাচল অসুবিধা। একটা বাণিজ্যিক ভবন হকারদের জন্য যদি পার্টিকুলার এরকম সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে যদি আমরা এগিয়ে যেতাম, অবশ্যই আমার মনে হয় এখানে আর হকারের তেমন কোনো যেটা এখন পরিস্থিতি হচ্ছে সেটা হতো না। এদিকে কর্ণফুলীর ঘাটে পণ্য উঠানামার পর তার ট্রাকে লোড আনলোড করার যাবতীয় কাজ হয়ে থাকে পূর্ব মাদারবাড়ির মাঝির ঘাটের প্রধান সড়কগুলোতে। তাই তীব্র যানজটে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। এ অবস্থায় স্থানীয় ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি তাদের। অন্যদিকে নির্দিষ্ট জায়গা না থাকায় গলিতেই বসছে কাঁচা বাজার। আর এইসব সমস্যার কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি কাউন্সিলর। 24 ঘন্টা ট্রাকের দাম হয়ে থাকে কেন? পুরোটা লোক আসা জরুরি দরকার হলে আসতে পারে
পারে না। টার্মিনাল না থাকার কারণে রাস্তায় যানজট থাকে, এই জন্য টার্মিনালের গুরুত্বটা বেশি। এই সমাধান আমরা দীর্ঘদিন দিয়ে খুঁজছি। টার্মিনাল করতে গেলে আমাদের কিছু জায়গার প্রয়োজন। গভর্নমেন্টের কোনো পরিত্যক্ত জায়গা নাই যে গাড়িগুলি রাখার জন্য। মাত্র 40,000 বাসিন্দার ওয়ার্ড এনাদ বাজার এলাকাটি পানি নিষ্কাশনে অপ্রতুলতা, নিয়মিত ময়লা পরিষ্কার না করা সহ নানা সমস্যায় জর্জরিত। এই নালাটা যখন বর্ষাকাল হয় মানুষের ঘর বাড়ি সব ডুবে যায়, আর তাছাড়া গন্ধের জন্য বসা যায় না। ওদেরকে যদি কোনো দরখাস্ত বা কোনো কিছু চিঠি টিঠি দেওয়া হয়, ওরা আসে উপর থেকে একটু সামান্য করে দিয়ে পানিগুলি কোনো রকম চলাচলের রাস্তা করে দিয়ে চলে যায়। নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের কাছে উন্নয়নের অঙ্গীকার নয়, বরং বিগত 5 বছরে কাজের জবাবদিহিতে চান এই 3 ওয়ার্ডের বাসিন্দারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হাজী সেলিমকে সঙ্গে নিয়ে ভোট চাওয়ার অভিযোগে সিটি কর্পোরেশন নির্বাচনের দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুপুরে এই নোটিশ দেন। গতকাল জুমার নামাজের সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমকে সঙ্গে নিয়ে ভোট চাওয়ার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। এদিকে ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। হরতাল অবরোধে প্রায় সব ব্যবসায়ে ধস নামলেও চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার ঢাকা রুটে এয়ারলাইন্সের ব্যবসা। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় কক্সবাজার ঢাকা আকাশপথে যাত্রী চাপ বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় যাত্রীদের অভিযোগ, হয়রানির পাশাপাশি বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাস বা ট্রেনের কাউন্টার নয়, এটি কক্সবাজার বিমানবন্দরের দৃশ্য। প্রতিদিন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা ভিড় করছেন বিমানবন্দরে। গত 3 মাস ধরে চলমান হরতাল অবরোধের কারণে কক্সবাজার ঢাকা বাসে যাতায়াত নিরাপদ মনে করছেন না যাত্রীরা। ফলে উচ্চবিত্তদের বাহন হিসেবে পরিচিত হলেও পর্যটক, মধ্যবিত্ত ও চাকুরিজীবীরা এখন বাধ্য হয়ে ছুটছেন আকাশপথে। কিন্তু টিকিট যেন সোনার হরিণ, দেন দরবার করেও অনেক সময় মিলছে না বিমানের টিকিট। আর যারা পাচ্ছেন তাদেরও কিনতে হচ্ছে অতিরিক্ত মূল্যে, এমনটি অভিযোগ যাত্রীদের। বিমানের টিকিটের জন্য আসলাম, ইউনাইটেডে গেলাম, রিজেন্টে গেলাম, ইউএস বাংলাতে, কোথাও টিকিট পাইনি। কাউন্টারে টিকিট নাই বলে আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। বাইরে কিন্তু টিকিট পাচ্ছি বেশ দাম দিয়ে। টিকিটগুলো এখন দালালদের হাতে চলে গেছে, যার কারণে আমরা খুব বেশি হয়রানির শিকার হচ্ছি। ইয়ারের যে অবস্থা, টিকিটই পাওয়া যায় না। আর একটা টিকিটের দাম 6,000, 7,000, 10,000। যেখানে 5,800 বা 900 টাকা হওয়ার কথা, ওইখানে তারা 8,000, 9,000, যার কাছ থেকে যেমন পারে ওই রকমই তারা নিতেছে। টিকিটের উচ্চ মূল্য ও হয়রানির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রিজেন্ট এয়ারওয়েজের কর্মকর্তা। তবে অন্যান্য বিমান সংস্থার কর্মকর্তারা টিকিটের উচ্চ মূল্য ও হয়রানির বিষয়টি অস্বীকার করেন। কাউন্টারে সে টিকিট পাওয়া যায় না, সেটা তো হওয়ার কথা না। তাই এরকম যদি কোনো কারণে হয়ে থাকে তো অভিযোগটা যদি আমাদের দেওয়া হয়, ডেফিনেটলি আমরা সেটা খতিয়ে দেখব। 26শে মার্চের সাথে যখন 2টা গভর্নমেন্ট হলিডে অ্যাড হয়ে যায়, তখন একটু যাত্রীর ভিড় ছিল, যার জন্য কাউন্টার থেকে পাওয়া যায়নি। এজেন্সির কাছ থেকে এই ধরনের ইনসিডেন্টগুলো হয়ে থাকছে। তবে ওই এজেন্সি থেকে যাতে তারা একটা ভাউচার নিয়ে দেয়, মানি রিসিট, যে টিকিটের জন্য আমি এত টাকা পেমেন্ট করেছি। ডেফিনেটলি আমরা চেষ্টা করব ওই ধরনের এজেন্সির কাছ থেকে একটা বাইন্ডিংস করে দেওয়ার জন্য। প্রতি সপ্তাহে কক্সবাজার ঢাকা রুটে ইউনাইটেড 4টি, রিজেন্ট 4টি, ইউএস বাংলা 7টি ও নভো এয়ার 12টি ফ্লাইট পরিচালনা করে। 3 মাস আগে বিমানে প্রতি মাসে গড়ে চলাচল করত 3,000 যাত্রী, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,000-এর ওপরে। সময় সংবাদ, কক্সবাজার। বৈশাখী প্রস্তুতি শেষ করেছে দেশের ফ্যাশন হাউসগুলো। রং আর ডিজাইনের পাশাপাশি এবারের বৈশাখ ঘিরে পোশাকে রাখা হচ্ছে বিভিন্ন বৈচিত্র্য। এরই মধ্যে বিভিন্ন দোকানে এসব বাহারি পোশাকের দেখা মিললেও চলমান রাজনৈতিক অস্থিরতায় বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন ফ্যাশন হাউস মালিকরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। লাল আর সাদার সমাহারে যেন এক রঙিন উৎসব পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আর একে ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে প্রাণের উৎসবে। তাই এই উৎসবকে ঘিরে রঙের বাড়াবাড়িটা যেন একটু বেশিই থাকে। বাহারি রঙের ব্যবহারের পাশাপাশি ভিন্নতা থাকছে ডিজাইনেও।
পোশাক পছন্দেও এসেছে নতুনত্ব। শুধুমাত্র শাড়ি কিংবা পাঞ্জাবিকে ঘিরে নয়, বৈশাখের ছোঁয়া থাকছে সালোয়ার কামিজ, টপস, ফতুয়া ও টি শার্টে। বাঙালির হাজার বছরের পুরনো কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন পটচিত্র ও মোটিভও থাকছে এসব পোশাকের ডিজাইনে। চাই প্রতি বছরে যে আমাদের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে, যেগুলো আমাদের পরের জেনারেশন বা এখন যারা ছোট বাচ্চা হয়তো জানেই না, তাদেরকে আসলে ওইগুলো বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। পোশাক এখন শুধু উৎসব বা আবরণ না, এটা আসলে অনেক ধরনের মেসেজ দেয় এবং আমাদের প্রত্যেকটা রং, প্রত্যেকটা মোটিভের মাধ্যমে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। বৈশাখে যেহেতু এটা আসলে একেবারে গ্রীষ্মকাল, মানে ভীষণ রকম গরমের একটি বিষয় থাকে, যে কারণে এই সময়টি আসলে একটি আরামদায়ক কাপড়ের কথা মাথায় রাখতে হয়। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, অ্যাপ্লিকেট ডিজাইনের উজ্জ্বল রং আর কন্ট্রাস্ট কম্বিনেশনে উৎসবমুখী তরুণ মনের উপযোগী পোশাকেরও দেখা মিলছে বিভিন্ন ফ্যাশন হাউজে। পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত শোরুমগুলোতে নতুন ডিজাইনের পোশাক আসবে বলে জানালেন বিভিন্ন ফ্যাশন হাউজের কর্ণধাররা। প্রস্তুতি তো প্রায় শেষ, এখন তো হচ্ছে মানুষের কেনাকাটার পালা। কালেকশন আসছে প্রতিদিনই নতুন নতুন করে, কিছু ট্র্যাডিশনাল অনেক কিছু আমরা খুব স্মার্ট লুকে আমরা প্রেজেন্ট করতে পারি। অনেক দামি পোশাক না হলেও যার যেরকম বাজেট আছে একটা নতুন কাপড় পরেই সেই বছরটা শুরু করবে, এটা আশা করছি। আর আমরা সেদিক থেকে মাথায় রেখে আমাদের ডিজাইনগুলো করেছি। প্রতি বছর যেভাবে অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারি, সেই প্রস্তুতিটার সময়টা এবার কম পাওয়া গিয়েছে। শঙ্কার পাশাপাশি আসলে ঝুঁকিটা সেখানেই থাকে যে আমি আসলে সমস্ত আয়োজন নিয়ে বসে থাকছি, কিন্তু যদি কোনো কারণে না হয় তাহলে সেই ক্ষতি আসলে আমাকেই বহন করতে হবে। বৈশাখকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাকি দিনগুলোর বেচা বিক্রি, এমনটাই মনে করছেন ফ্যাশন হাউজের মালিকরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশ থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ সন্ধ্যায়। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:12 শুরু হবে এই গ্রহণ। এ সময় চাঁদ দিগন্তের ওপর ওঠার পর থেকে শুরু হয়ে 7:45 আংশিক গ্রহণ এবং রাত 8:59 চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হবে। এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যাবে। বাংলাদেশের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংগঠন এরই মধ্যে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের বিষয়ে নানা প্রস্তুতি নিয়েছে। অনুসন্ধান ইচ্ছু চক্রের কেন্দ্রীয় পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মৌলবাদ ও জঙ্গি হামলা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের সুশীল সমাজ। গতকাল সন্ধ্যায় কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে সমাবেশের আয়োজন করে ভাষা ও চেতনা সমিতি। সমাবেশে বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা। ইয়েমেনের এডেনে হাউথি বিদ্রোহীদের দমনের প্রেসিডেন্ট মনসুর হাদি সমর্থিত বাহিনীর জন্য অস্ত্র সহায়তা দেয়া শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাশাপাশি শিয়া হাউথিদের দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। শুক্রবার রাতে সৌদি জোটের বিমান হামলায় 6 শিশুসহ 9 বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় গণমাধ্যম। এ অবস্থায় ইয়েমেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। এদিকে ইয়েমেনে সৌদি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি। সৌদি জোটের বিমান হামলার প্রতিবাদে রাজধানী সানায় সমাবেশ করেছে শত শত মানুষ। বিমান হামলা চালিয়ে সৌদি জোট ইয়েমেনের সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। শহরের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর সে কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে সাহারা নামটি আর দেখা যাবে না। 2012 সালের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে 4 বছরের জন্য $1,40,00,000 চুক্তি করে সাহারা। সে অনুযায়ী চুক্তির মেয়াদ শেষ হতে এখনও বাকি প্রায় 15 মাস। আসন্ন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য গেল 30 মার্চ একটি জাতীয় দৈনিকে বাংলাদেশ জাতীয় দলের পৃষ্ঠপোষক চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও বিস্তারিত কিছু না জানালেও প্রাথমিকভাবে সাহারার সঙ্গে চুক্তি আর না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে ভারতে গেল বছর সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায় জড়িয়ে পড়েন ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে। ফলে দেশটির সর্বোচ্চ আদালতের রায়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর
থেকে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। দর্শক, দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে কাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, নিশ্চিত করলেন তার আইনজীবী। ঢাকায় সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী নির্ধারণে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। প্রচার প্রচারণায় সমান সুযোগ নিশ্চিতের দাবি বিএনপির। বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 16। রাজধানীতে বাস চাপায় ফ্লাইওভার নির্মাণ শ্রমিক 2 ভাই নিহত। গাইবান্ধায় পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করার পর এলাকা ছাড়া পরিবার। পুলিশের অস্বীকার, দোষীদের শাস্তি দাবি এলাকাবাসীর। এবং নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি, তবে রাজনৈতিক অস্থিরতায় প্রত্যাশিত বিক্রি নিয়ে শঙ্কা। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।